সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির পর্দায়। ঢাকা সিটি ফিজিওথেরাপি হসপিটালের সৌজন্যে স্বাস্থ্য কথা আয়োজনটিতে আপনাদের সাথে আছি আমি সালমা খান। দর্শক, এনটিভির এই আয়োজনটিতে বরাবরের মতোই স্বাস্থ্য বিষয়ক সমস্যা এবং সেই সমস্যাগুলোর সমাধান নিয়ে আমরা কথা বলার চেষ্টা করি। তাই ধারাবাহিকতায় আজ আমরা কথা বলবো গোড়ালির ব্যথার কারণ এবং এই কারণগুলোর প্রতিকারে কি করণীয়। এই বিষয়টিতে কথা বলার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন বরাবরের মতোই ডক্টর এম ইয়াসিন আলী স্যার, যিনি চেয়ারম্যান অফ ঢাকা সিটি ফিজিওথেরাপি হসপিটাল। স্যার, আপনাকে আমন্ত্রণ করছি আমাদের আজকের আয়োজনটিতে। জি, আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি স্যার আপনাকে। দর্শকদের উদ্দেশ্যে জানাতে চাই, দর্শক এই আয়োজনটি মূলত আপনাদেরকে কেন্দ্র করেই করা হয়ে থাকে। আজকের বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাদের সাথে সংযুক্ত হতে পারেন এনটিভির অফিসিয়াল ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে আমাদের আয়োজনটি। প্রশ্নটি করবার আগে যাবতীয় তথ্যগুলো দিয়ে আমাদেরকে সহযোগিতা করুন, বয়স, ওজন, উচ্চতা এবং কি সমস্যাটিতে ভুগছেন সেই বিষয়গুলো জানিয়ে প্রশ্নটি করুন। আশা করছি প্রোগ্রামটি চলাকালীন সময়ে আমাদের আজকের স্যার যিনি আছেন এম ইয়াসিন আলী স্যার, তার মাধ্যমে আপনাদেরকে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। স্যার, যেমনটি বলছিলাম যে পায়ের গোড়ালির ব্যথা আজকে আমাদের মেইন বিষয় আলোচনার। অনেকের ক্ষেত্রেই আছেন যারা হচ্ছে এই কমপ্লেইনটি করে থাকেন যে পায়ের ব্যথা অনুভূত করছেন বা হাঁটতে গেলে সমস্যা অনুভব করছেন। এই পায়ের গোড়ালির ব্যথার পেছনে আসলে কি কারণগুলো আপনারা খুঁজে পেয়েছেন? জি, অনেক ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস। আমরা প্রায়ই এই ধরনের পেশেন্ট পাই যারা সকালে ঘুম থেকে উঠে পা ফেলতে গেলে ব্যথার জন্য পা ফেলতে পারেন না। কিছুক্ষণ হাঁটলে আবার ব্যথা একটু কমে যায়। আবার শুধু শোয়া থেকে ওঠা ছাড়াও অনেকে রেস্ট পজিশনে আছে, একটু বসে আছে, বসা থেকে উঠে পা ফেলতে গেলে এই ধরনের ব্যথা অনুভব করে। তো এই গোড়ালির ব্যথার পিছনে বেশ কিছু কারণ রয়েছে যেটা আমরা আমাদের ক্লিনিক্যালি দেখতে পাই। তার মধ্যে প্রথমত যেটা হয় যে গোড়ালির যে মূল হাড় সেটাকে আমরা বলি ক্যালকেনিয়াম, এবং এখানে অনেক সময় পাখির ঠোঁটের মতো হাড় বৃদ্ধি পায় যেটাকে আমরা ক্যালকেনিয়াম স্পার বলে থাকি। এটা ছাড়াও গোড়ালির যে স্ট্রাকচার সেই স্ট্রাকচার অনুযায়ী পিছনের দিকে এই রেট্রোক্যালকেনিয়াম বার্সাইটিস নামে একটা ডিজিজ আছে, যেটা এই ক্যালকেনিয়াম বোনসের পিছনে এক ধরনের বার্সার মতো থাকে, যেটাতে ইনফ্লামেশন বা প্রদাহ হলে গোড়ালি ব্যথা হতে পারে। এছাড়া পায়ের প্লান্টার রিজনে যে প্লান্টার ফাসা নামে একটা আহ, পদার্থের মানে একটা উপাদান থাকে, যেটা আমাদের স্কিন এবং হাড়ের মাঝখানে মাংসপেশির ঠিক উপরে একটা ফাসা নামে মেডিকেল ভাষায় আমরা বলে থাকি এক এটা ধরনের আবরণের মতো কাজ করে। মতো থাকে। হ্যাঁ, ওইটাতে যদি কারো ইনফ্লামেশন বা প্রদাহ হয় সেক্ষেত্রে আমরা ফ্যাসাইটিস বলি, সেক্ষেত্রে এরকম ব্যথা হতে পারে। এছাড়া দেখা যায় যে অনেক সময় পায়ের টুইস্টিং হয়, বিভিন্ন রকম স্ট্রেনের কারণে পায়ের গোড়ালিতে ব্যথা হতে পারে। কিছু কিছু আর্থ্রাইটিস যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস বা ইউরিক অ্যাসিড জনিত গাউটি আর্থ্রাইটিসে অনেক সময় পায়ের গোড়ালিতে ব্যথা হয়। এছাড়া দেখা যায় আমাদের শরীরের ওজন যদি কারো মাত্রা অতিরিক্ত হয় সেক্ষেত্রে অধিক ওজনের কারণে পায়ের গোড়ালিতে ব্যথা হতে পারে। তাছাড়া রিপিটেটিভ কিছু স্ট্রেস পড়ে, যেমন যারা ফুটবল খেলে বা স্পোর্টস ইনজুরি জনিত কারণে অধিক স্ট্রেসের কারণে দীর্ঘক্ষণ হাঁটাহাঁটি বা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার ফলে আমাদের পায়ের গোড়ালিতে ব্যথা হতে পারে। এরকম আসলে নানাবিধ কারণে পায়ের গোড়ালিতে ব্যথা হয়। স্যার, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমি আপনার কাছে একটু জানতে চাইবো এই পর্যায়ে যে আ যেমনটি আমরা বলছিলাম যে অনেকগুলো কারণ থাকে এবং অনেকগুলো কারণ সম্পর্কে আপনি আমাদেরকে বলেছেন ইতিমধ্যেই। আ বয়সের কোনো সম্পৃক্ততা আছে কিনা? কারা বেশি ঝুঁকিতে আছেন এই পায়ে গোড়ালি ব্যথাজনিত বিষয়গুলোতে? হ্যাঁ, ধন্যবাদ। আসলে এই কারণ ভেদে বয়সের অনেক ভেরিয়েশন থাকে। যেমন আমরা বলি ইন জেনারেলি দেখা যায় যে আর্থ্রাইটিস রিলেটেড যে সমস্যাগুলা, বিশেষ করে রিউমাটয়েড আর্থ্রাইটিস বা গাউটি আর্থ্রাইটিস, এগুলো একটু ইয়াং এজের বা মিডল এজের মানুষদের বেশি হয়ে থাকে। এছাড়া স্পোর্টস ইনজুরি রিলেটেড বা খেলাধুলা জনিত কারণে সেটা যেকোনো বয়সে হতে পারে। তবে আমরা দেখতে পাই যে চাইল্ড থেকে শুরু করে মধ্য বয়স পর্যন্ত এই ধরনের মানুষ আমরা বেশি পাই। ক্যালকেনিয়াম স্পার জনিত যেটা বলছিলাম বা প্ল্যান্টার ফ্যাসাইটিস, এটা সাধারণত মধ্য বয়স থেকে বয়স্কদের আমরা বেশি দেখতে পাই। তো এরকম আসলে ডিজিজ ভেদে বা রোগ ভেদে মানে বয়সটা ভেরি করে আরকি। স্যার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। স্যার, প্রাথমিক পর্যায়ে যাদের এই গোড়ালি ব্যথাজনিত সমস্যাটি রয়েছে, তাদের ক্ষেত্রে আসলে কি ধরনের ডিসকমফোর্ট হতে পারে বা কি ধরনের সমস্যাগুলো হতে পারে? ধন্যবাদ আপনাকে। সমস্যাগুলো প্রথমত যেটা হয় যে পায়ের গোড়ালির অংশে ব্যথা অনুভব করে। অনেক সময় দেখা যায় যে একটু ফুলে যায় বা সোয়েলিং বলি আমরা। রেডনেস থাকে। অনেক সময় নরম সোলের জুতা ব্যবহার করলে সমস্যা হয় না, বাট একটু শক্ত
ফ্লোরে পা রাখতে অসুবিধা হয় বা শক্ত স্যান্ডেল বা জুতা ব্যবহার করতে কষ্ট হয়। তো ১ম দিকে সাধারণত দেখা যায় যে আমাদের সাধারণতই আমরা বাঙালি ১ম এ অল্প সমস্যাকে খুব বেশি গুরুত্ব দিই না। একটা সময় যে যখন সিভিয়ার হয়ে যায়, খুব বেশি কষ্ট হয় তখন আমরা এটাকে আ আমলে নিই বা চিকিৎসার জন্য চিকিৎসকের শরণাপন্ন হই। তো ১ম দিকে দেখা যায় যে একটু ব্যথা থাকলেও পরবর্তীতে কিছুক্ষণ হাঁটাচলা করলে ব্যথাটা কমে যায় এবং এই জিনিসটা গ্র্যাজুয়ালি আস্তে বাড়তে থাকে। একটা সময় যে আর কমে না, সেটা রেস্টিং পজিশনেও পেইন হয়, আবার মুভমেন্ট করলেও ব্যথা হয়। স্যার ধন্যবাদ জানাচ্ছি। যেহেতু স্যার আপনি বললেন যে আ জুতোর একটা ভূমিকা আছে পায়ের ব্যথার বিষয়টিতে বা গোড়ালি ব্যথার ক্ষেত্রে। আমরা অনেক সময় দেখে থাকি যে প্রয়োজনের জন্য বা অনেকে শখের বশে হাই হিল ব্যবহার করতে পছন্দ করেন বা পরে থাকেন। সেক্ষেত্রে এই ধরনের সমস্যাগুলো তাদের কতটুকু ঝুঁকিতে ফেলতে পারে? জি, আপনাকে ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা। আসলে আমরা অনেক সময়ই এই ধরনের সমস্যা নিয়ে পেশেন্ট পাই। হাই হিল আসলে ২ টা জায়গায় আমাদেরকে সমস্যা করে। একটা হলো পায়ের যে আর্চ থাকে, আমাদের যে একটা বক্রতা থাকে, এটা যেমন স্ট্রেট করে দেয়, সেক্ষেত্রে পায়ের গোড়ালি সহ যে টেন্ডোএকিয়ালিস আমরা বলি, পায়ের পিছনে যে শক্ত যে একটা টেন্ডন থাকে, সেটাতেও ব্যথা হতে পারে, পায়ের পাতায় ব্যথা হতে পারে, গোড়ালির অংশে ব্যথা হতে পারে। এছাড়া এই হাই হিলের কারণে আমাদের কোমরেও ব্যথা হতে পারে। কারণ আমাদের যে পেলভিক টিল্ট থাকে, সেই টিল্টটা আ মানে যে নরমাল স্ট্রাকচার চেঞ্জ করে ফেলে। হাই হিলের কারণে গোড়ালি যখন উঁচুতে থাকে, সেক্ষেত্রে এই হাই হিল ব্যবহারের কারণে অনেকে কোমর ব্যথায় ভুগে থাকেন। ধন্যবাদ জানাচ্ছি স্যার। আমাদের সময় হলো এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিবার। আমরা বিরতির পর ফিরে এসে আবার বিষয়টিতে বিস্তারিত জানবো আপনার কাছ থেকে। জি, নিশ্চয়ই। দর্শক দিচ্ছি ছোট্ট একটি বিরতি। শেষ পর্যন্ত এনটিভির সাথেই থাকুন। মিসেস সামিহা রহমান একজন ব্যাংকার। বিগত ১০ বছর ধরে পেশাগত দায়িত্ব পালনের জন্য তাকে দিনের বেশিরভাগ সময় কাটাতে হয়েছে চেয়ারে বসে। সে কারণে দীর্ঘদিন ধরে কোমর ও ঘাড় ব্যথায় ভুগছেন তিনি। এই ব্যথা সমাধানের জন্য ছুটেছেন দেশের নামিদামি সব হাসপাতালে, খরচ করেছেন হাজার হাজার টাকা। সব আশা ছেড়ে দিয়ে যখন বিদেশে চিকিৎসা নেওয়ার কথা ভাবছেন, তখন অফিসে আসা নতুন ম্যানেজার সামিয়া রহমানকে পরামর্শ দিলেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে চিকিৎসা নেয়ার। নতুন ম্যানেজারের কথায় ভরসা রেখে সামিহা রহমান ধানমন্ডিতে অবস্থিত ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে গিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা শুরু করলেন। কয়েকদিনের মধ্যেই তিনি দেখলেন তার দীর্ঘদিনের কোমর ও ঘাড় ব্যথা কমতে শুরু করেছে। বিদেশে না গিয়ে কম খরচে দেশে চিকিৎসা করিয়ে মিসেস সামিহা রহমান যেমন সন্তুষ্ট, তেমনি দেশে হাঁটু, ঘাড়, কোমর ব্যথা ও প্যারালাইসিস রোগের আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দিতে পেরে ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল গর্বিত। ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, ফিজিওথেরাপি চিকিৎসায় নির্ভরতার প্রতীক। দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি এনটিভির পর্দায় ঢাকা সিটি ফিজিওথেরাপি হসপিটালের সৌজন্যে স্বাস্থ্য কথা আয়োজনটিতে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজ কথা হচ্ছে গোড়ালি ব্যথার কারণ এবং এর প্রতিকারগুলো নিয়ে। আমাদের সাথে আছেন ডক্টর এম ইয়াসিন আলী স্যার। স্যার যাবার আগে আমরা আসলে গোড়ালি ব্যথা সংক্রান্ত বিভিন্ন তথ্য আপনার কাছ থেকে নিয়েছিলাম। স্যার এই পর্যায়ে জেনে নিব যে আসলে কি লক্ষণ দেখা গেলে বা আসলে কখন একজন রোগী বুঝতে পারবেন যে তার এখন ডাক্তারের কাছে যাওয়াটা খুবই জরুরি হয়ে পড়েছে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসলে যে লক্ষণগুলো আমরা ইতিমধ্যে আলোচনা করেছি, কিন্তু আমরা দেখা যায় যে ইনিশিয়াল পর্যায়ে যদি কোনো আঘাত পাই বা কোনো টুইস্টিং হয় বা অ্যাঙ্কেল স্প্রেইন হয়, সেক্ষেত্রে আমরা বলি যে ১ম ২ থেকে ৩ দিন একটু বাসায় একটু আইস কম্প্রেশন দেওয়া, পাটা একটু উঁচু করে রাখা, পাটা একটু বিশ্রামে রাখা। এইটা করার পরে যদি পেইনটা চলে যায়, তাহলে আর চিকিৎসকের কাছে যেতে হবে না। তাছাড়া যদি একটা পেইন, এ ধরনের সমস্যা যদি সপ্তাহখানেক বা তার বেশি সময় ধরে থাকে, তখন অবশ্যই একজন চিকিৎসকের কাছে যাওয়া উচিত। ধন্যবাদ জানাচ্ছি স্যার। সেক্ষেত্রে স্যার আমি একটু জানতে চাইবো আপনার কাছে যে যখন এই ধরনের পেশেন্টরা আসেন আপনার কাছে, কোন ধরনের পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন পড়ে কিনা বা কি ধরনের পরীক্ষা আপনারা সাজেস্ট করে থাকেন? জি, আমরা সাধারণত পেশেন্টকে ক্লিনিক্যালি অ্যাসেস করি। দেখা যায় যে তার যদি এরকম মনে হয় যে তার ক্যালকেনিয়াল স্পার বা গোড়ালিতে যে ছোট পাখির ঠোঁটের মতো হাড় বৃদ্ধি পাওয়া যে সমস্যাটা, সেটা থাকতে পারে। সেক্ষেত্রে আমরা হাঁটুর ওই অংশে মানে গোড়ালির ওই অংশে এক্স-রে করতে বলি। এছাড়া দেখা যায় যে কারো যদি ক্যালকেনিয়া
স্পার ছাড়াও বার্সাইটিস থাকতে পারে বা রেট্রোক্যানিয়াল যে পোর্শনটা সেখানে একটু উঁচু হয়ে আছে, সেক্ষেত্রে আমরা এক্স-রে প্রয়োজন মনে করি। এছাড়া কিছু ইউরিক অ্যাসিড জনিত কারণে অনেক সময় গোড়ালির দিকে ব্যথা হতে পারে, সেক্ষেত্রে আমরা ইউরিক অ্যাসিডটা চেক করতে বলি। তাছাড়া দেখা যায় যে আর্থ্রাইটিস বা অন্যান্য হিস্ট্রি যদি থেকে থাকে, রিউমাটয়েড আর্থ্রাইটিস বা অন্যান্য অস্টিও আর্থ্রাইটিস, একটা বয়সের সাথে সাথে এই ধরনের ইয়েগুলা ডিজেনারেটিভ চেঞ্জ আসে। তো এই ক্ষেত্র বিশেষে কারো হয়তো রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে কিনা সেটা দেখার প্রয়োজন পড়ে। এর সাথে সাথে কিছু সাপ্লিমেন্ট বা ক্যালসিয়াম, ভিটামিন ডি এই লেভেলগুলো আমাদের শরীরে কেমন আছে সেটার ঘাটতিজনিত কারণে অনেক সময় এই ধরনের মাল্টিপল জয়েন্ট পেইন হয়। তো আমরা এই রিলেটেড যে সমস্যা রোগীর অ্যাসেসমেন্টের পাশাপাশি ক্লিনিক্যাল এক্সামিনেশনের পর আমরা পরীক্ষা নিরীক্ষা কি লাগবে সেটা ডিপেন্ড করে। এজন্য ম্যান টু ম্যান ভেরি করে, সবার জন্য সেম হয় না। এই ক্ষেত্র বিশেষে এই পরীক্ষা নিরীক্ষাগুলো প্রয়োজন পড়তে পারে। ধন্যবাদ জানাচ্ছি স্যার। আমাদের সাথে একজন দর্শক আছেন, প্রশ্ন করেছেন এমডি ইমন, লিখেছেন তার পায়ের পাতার নিচে ব্যথা অনুভব করছেন এবং সেলাজিন, ইন্ডোমেট এসআর আর গ্যাসের ওষুধ তিনি নিয়মিত খাচ্ছেন। কিন্তু যতদিন তিনি ওষুধ খাচ্ছেন ততদিন তিনি ভালো থাকছেন। পরামর্শটি স্যার যদি দর্শককে দিতেন। হ্যাঁ, ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নের জন্য। আসলে এই ব্যথাগুলা আসলে শুধু ওষুধের মাধ্যমে অনেক সময় ভালো হয় না। কি কারণে হচ্ছে সেই কারণটা নির্ণয় করে কারণটাকে সমাধান করা জরুরি। নইলে ব্যথানাশক ওষুধ খেলেন, একটু ব্যথাটা কম থাকলো, বন্ধ করলেন, আবার ব্যথা হলো, তাহলে এটা আসলে দীর্ঘমেয়াদী সলিউশন না। সলিউশন হচ্ছে যে এই কারণে আপনার ব্যথাটা হচ্ছে সেই কারণটা নির্ণয় করা। নিশ্চয়ই আপনি যে চিকিৎসককে দেখিয়েছেন উনি আপনার রোগের কারণটা নির্ণয় করেছেন। যদি না করে থাকেন তাহলে আপনি নিকটস্থ আরেকজন চিকিৎসকের শরণাপন্ন হন। যে কারণটা নির্ণয় করার খুব জরুরি, যে এখানে কি কারণে আপনার পায়ের গোড়ালিতে বা পাতায় ব্যথা হচ্ছে। সেই কারণটা সমাধানের ক্ষেত্রে অনেক সময় আমরা ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপি বা অন্যান্য ট্রিটমেন্ট, অনেক সময় কারো ক্ষেত্রে ইনজেকশনের প্রয়োজন পড়তে বা লেজার থেরাপির প্রয়োজন পড়তে পারে। আপনি সে বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেন। ধন্যবাদ জানাচ্ছি স্যার। আমাদেরকে সুবর্ণ আক্তার প্রশ্ন করেছেন, পায়ের গোড়ালি তার ব্যথায় কি করণীয়? আচ্ছা, আমরা এই বিষয়টি নিয়ে পরামর্শ দিচ্ছি। স্যার যদিও একটু পরামর্শটি ছোট্ট করে আমাদের দর্শকটিকে দিয়ে দিবেন। হ্যাঁ, দর্শক ধন্যবাদ আপনাকে প্রশ্নটি করার জন্য। তবে পায়ের গোড়ালির যে ব্যথা, সেই ব্যথাটা আসলে বিভিন্ন কারণে হয়ে থাকে। নিশ্চয়ই আপনি ইতিমধ্যে আমাদের সেই পরামর্শগুলো জেনেছেন। এখন কি কারণে ব্যথা হচ্ছে সেই কারণের উপর আপনার চিকিৎসাটা নির্ভর করে। তো আমি বলব দেরি না করে আপনি নিকটস্থ একজন চিকিৎসকের শরণাপন্ন হবেন, যিনি আপনার রোগটাকে প্রথমে ডায়াগনোসিস করবে, রোগটাকে নির্ণয় করে আপনাকে একটা সঠিক সলিউশন দিবেন। অনেক সময় আমরা দেখতে পাই যে পায়ের আর্চ জনিত সমস্যার কারণে হতে পারে, সেক্ষেত্রে জুতাটা কারেকশন করার প্রয়োজন পড়ে। কারো ক্ষেত্রে হয়তো কিছু সামান্য ওষুধে ভালো হয়ে যেতে পারে, কারো ক্ষেত্রে ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপি, কারো ওষুধের পাশাপাশি ইনজেকশনের প্রয়োজন পড়ে। এজন্য আপনার রোগটা নির্ণয় করাটা জরুরি। ধন্যবাদ জানাচ্ছি স্যার। আমাদেরকে প্রশ্ন করেছেন পরবর্তী তিনি লিখেছেন, এমডি রাসেল শিকদার, কোমর ব্যথা অনেকদিন যাবত এবং ধানমন্ডি ইবনে সিনাতে ডাক্তার দেখিয়েছি কিন্তু কোনো কাজ হয়নি। স্যার কোমর ব্যথার জন্য রাসেল শিকদারকে পরামর্শ যদি দিতেন। হ্যাঁ, ধন্যবাদ রাসেল সাহেব আপনাকে। তবে এই কোমর ব্যথারও ঠিক পায়ের গোড়ালির ব্যথার মতো অনেকগুলি কারণে কোমর ব্যথা হয়। সেই কারণগুলো আসলে জরুরি, যে কি কারণে আপনার কোমর ব্যথা হচ্ছে। যেমন আপনার এজ, আপনার অকুপেশন, কি কাজের সাথে রিলেটেড। আর আমরা এখন বর্তমান সময়ে দেখা যায় দীর্ঘক্ষণ বসে অনেকে কাজ করি একই পোশ্চারে, এবং যার ফলে কোমরের যে মাংসপেশিগুলো উইক হয়ে যায়, সেক্ষেত্রে অনেকের ব্যথা হতে পারে। কারো কোমরে যে মেরুদণ্ডের হাড়ের মাঝখানে একটা জেলি লাইক সাবস্টেন্স থাকে, আমরা ডিস্ক বলে থাকি, সেই ডিস্কটা পজিশন থেকে সরে যে ডিস্ক হার্নিয়েশন এর ঘটিয়ে থাকে এবং সেখান থেকে পেইনটা কোমরে হয় এবং কোমর থেকে অনেক সময় পায়ের দিকে রেডিয়েট করে। অনেক সময় লাম্বাগো সাইটিকা হতে পারে, লাম্বার রিজনে স্পাইনাল ক্যানাল স্টেনোসিস হতে পারে। এরকম নানাবিধ কারণে কোমর ব্যথা হয়ে থাকে। আপনি কি কারণে এই কোমর ব্যথায় ভুগছেন সেই কারণটা নির্ণয় করা সবার আগে জরুরি। তারপর সেই অনুযায়ী চিকিৎসা নিতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনি ওষুধ খেলেন, সাময়িকভাবে ব্যথাটা কমলো, ওষুধ বন্ধ করলেন, আবার ব্যথা আসলো। আসলে এটা একটু সিম্পটোমেটিক ট্রিটমেন্ট আমরা বলি। বাট কারণটা নির্ণয়পূর্বক সেই কারণটাকে সমাধানের জন্য আপনার চিকিৎসা নিতে হবে। ধন্যবাদ জানাচ্ছি স্যার আপনাকে। আব্দুল্লাহ নোমান ভূঁইয়া প্রবাস থেকে তিনি আমাদের সাথে সংযুক্ত আছেন এবং দেখছেন, আমাদেরকে প্রশ্ন করেছেন তার কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত ব্যথা, মেডিসিন খেয়েছেন তিনি অনেক কিন্তু কাজ হচ্ছে না, সেক্ষেত্রে করণীয় কি?
হ্যাঁ, ধন্যবাদ নোমান ভূঁইয়ান আপনাকে। আসলে এই যে কথাটা কিছুক্ষণ আগেই বললাম যে কোমর থেকে কিছু কারণে ব্যথাটা রেডিয়েট করে আমাদের পায়ের দিকে যায়। তার মধ্যে খুব কমন আমরা পাই যেমন ইয়াং এজে বা মিডল এজে যেটা ডিস্ক প্রোল্যাপস বা ডিস্ক হার্নিয়েশন আমরা বলি, যে আমাদের মেরুদণ্ডের হাড়গুলোর মাঝে, আমি দর্শকদের উদ্দেশ্যে একটু দেখাচ্ছি যে প্রত্যেকটা ভার্টিব্রার মাঝখানে আমাদের একটা জেলি লাইক সাবস্টেন্স থাকে এবং এখান থেকে নার্ভ গুলা ২ সাইড থেকে বের হয় এবং যে ডিস্কের উপর কম্প্রেশন থাকে ওই নার্ভের ডিস্ট্রিবিউশন বরাবর পেইনটা রেডিয়েট করে আমাদের পায়ের দিকে চলে যায়। সো আমার কাছে মনে হচ্ছে যে আপনার এই ডিস্ক হার্নিয়েশন বা ডিস্ক প্রোল্যাপস হতে পারে। এছাড়াও স্পাইনাল ক্যানাল স্টেনোসিস বা অন্যান্য কারণও থাকতে পারে। এই কারণটাকে সমাধান করতে হবে। সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে শুধু ওষুধে সমস্যার সমাধান হয় না। অনেক ক্ষেত্রে ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপির মাধ্যমে জিনিসটাকে কারেকশন করা যায়। কিছু, কিছু ক্ষেত্রে অনেক সময় সার্জারির প্রয়োজন পড়তে পারে। তো এটা ডিপেন্ড করে যে কার কতটুকু সমস্যা। আপনার এমআরআই রিপোর্ট দেখলে আমরা হয়তো বলতে পারবো। তো আপনি এটা যে দেরি না করে নিকটস্থ আরেকজন চিকিৎসকের শরণাপন্ন হতে পারেন, যিনি আপনার এই সমস্যাটাকে অ্যাসেসমেন্ট করে একটা সঠিক গাইডলাইন দিবেন। ধন্যবাদ জানাচ্ছি স্যার আপনাকে। আমরা আসলে সবসময় জানি যে, যেকোনো রোগের চিকিৎসার ক্ষেত্রে সেই কারণটিকে নির্ণয় করা খুবই আসলে গুরুত্বপূর্ণ। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে কারণ খুঁজে বের করতে পারলে চিকিৎসা ক্ষেত্র অনেক সহজ হয়ে যায় এবং সেই সমাধানটাও সহজ হয়ে যায়। আমরা দর্শকদেরকে আ আ রিকোয়েস্ট করব যে তারা তাদের সমস্যাগুলোর কারণগুলো উল্লেখ করুন, নির্ণয় করুন। দেন পরবর্তীতে চিকিৎসকের পরামর্শ নিয়ে পরবর্তী স্টেপ গুলো গ্রহণ করুন। আশা করছি আপনারা সুস্থ হয়ে যাবেন। স্যার ফিরছি আমাদের আজকের আলোচনায়। যেমনটি বলছিলাম যে অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে ঘুম থেকে ওঠার পর যখন তারা পা ফেলেন মাটিতে, পায়ে ব্যথা অনুভব করেন কিংবা অনেকের ক্ষেত্রে এটাও অনেকে কমপ্লেইন করে থাকেন যে পায়ে সূচ ফুটে যাচ্ছে, সেরকম ব্যথা বা চিনচিনি একটি ব্যথা তারা অনুভব করে থাকেন। এই ব্যথাগুলোর পেছনে কোনো কারণ রয়েছে কিনা বা এটির সাথে গোড়ালি ব্যথার কোনো সম্পৃক্ততা আছে কিনা এবং কি করণীয় প্রয়োজন? জি, ধন্যবাদ। হ্যাঁ, অবশ্যই এই ধরনের উপসর্গ নিয়ে রোগীরা অনেক সময় আমাদের কাছে আসে বা অনেকেই এই সমস্যায় ভুগে থাকেন। এক্ষেত্রে আমরা বলেছি যে অনেক সময় পাখির ঠোঁটের মতো একটু হাড় বৃদ্ধি পায়, যেটিকে আমরা ক্যালকেনিয়াম স্পার বলি। সেই হুকের মতো যে জায়গাটা, এটা যখন আমরা পায়ের ভরটা দিই তখন এই জায়গাটায় সূচ ফোটানোর মতো ব্যথা অনেকে অনুভব করে। ওই হুকের বিষয়টা, এটা কিন্তু মানে আসলে নির্দিষ্ট কোনো কারণ নেই। যেমন অনেকে বলে যে এটা কি কারণে হয়েছে? আমরা এটা ইডিওপ্যাথিক কজ, যেটা আসলে এখন পর্যন্ত কারণ জানা যায়নি। তবে কিছু অ্যাসোসিয়েটেড ফ্যাক্টর আছে যাদের এই সমস্যাগুলো বেশি হতে পারে। যেমন জেনেটিক্যালি কারো যদি থাকে, বাবা-মায়ের থাকে, তার হতে পারে। অনেকের দেখা যায় যে বোনস আম বাড়ার একটা টেনডেন্সি অনেকের বিভিন্ন জায়গায় থাকে। যেমন ঘাড়ে, কোমরে যে স্পাইনের যে ভার্টিব্রা গুলো আছে সেখানেও হুকের মতো বৃদ্ধি পায়। একই সাথে পায়ের গোড়ালিতে পায়, অনেক সময় পায়ের পিছনে যে আ টেন্ডোএকিয়ালিস যেখানে থাকে পায়ের গোড়ালির পিছনের সাইডে, সেখানেও অনেক সময় বৃদ্ধি পেতে পারে। কারো, কারো দেখা যায় যে অনেক সময় অধিক ক্যালসিয়াম অ্যাবজর্ব করার কারণে সেক্ষেত্রে ডিপোজিট হয়ে অনেক সময় এ ধরনের ক্যালসিফিকেশন হতে পারে। তাছাড়া অনেকের পায়ের পাতার যে প্ল্যান্টার ফ্যাসাইটিস যেটাকে আমরা বলছি, যে প্ল্যান্টার রিজনে যে ফাসার মতো এক ধরনের আবরণ থাকে, সেটাতে ইনফ্লামেশন হলে এরকম হতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে দীর্ঘদিনের ডায়াবেটিক রোগী যাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই, সেক্ষেত্রে পেরিফেরাল নিউরোপ্যাথির কারণে অনেক সময় পায়ে ঝিনঝিন, অবশ বা পায়ে অ্যা বার্নিং সেনসেশন, জ্বালা-পোড়া এরকম সমস্যা অনুভব করতে পারে। তো এগুলো আসলে ক্ষেত্র বিশেষে বা রোগী ভেদে ভিন্ন, ভিন্ন কারণে হয়ে থাকে। তো যাদের যেটা হচ্ছে সেই কারণ অনুযায়ী সমাধান করতে হবে। যদি ক্যালকেনিয়াল স্পার হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা ওই জায়গাটায় স্পারটাকে একটু ভোঁতা করার জন্য ফিজিওথেরাপির মাধ্যমে এক ধরনের ট্রিটমেন্ট করে থাকি, যেটাতে খুব দ্রুত ওই শার্পনেসটা কমে যেয়ে ভোঁতা হয়ে যায়, পেশেন্ট ভালো থাকে এবং কিছু কারেকশন করার প্রয়োজন পড়তে পারে, শরীরে ওজন নিয়ন্ত্রণে আনার প্রয়োজন পড়তে পারে। কিছু সিম্পল স্ট্রেচিং এক্সারসাইজ আমরা করতে বলি। সেটা করলে এই পায়ের প্ল্যান্টার রিজনের মাসল এবং টেন্ডিওএকিয়ালিস এর যে টেন্ডন, সেগুলো রিলিজ হয় এবং পেইন কমে যায়। এছাড়া অনেকের গাউট থাকতে পারে, যে গাউটি আর্থ্রাইটিস আমরা যেটা বলি। শরীরে যদি কারো ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়, তখন এই ধরনের বিভিন্ন জয়েন্ট পেইন হয়। তার মধ্যে পায়ের বড় আঙ্গুল সহ পায়ের গোড়ালিতে বা পায়ের প্ল্যান্টার রিজনে ব্যথা হতে পারে। সেক্ষেত্রে ইউরিক অ্যাসিডটাকে নিয়ন্ত্রণে আনার প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে কিছু ওষুধের যেমন প্রয়োজন হয়, সাথে, সাথে কিছু খাবারে ইউরিক অ্যাসিড পরিমাণ বেশি থাকে, সেই খাবারগুলোকে আমরা এভয়েড করতে বলি। যেমন আমরা বলি রেড মিট, গরুর মাংস, খাসির মাংস, সিমের বিচি, বরবটি, পুঁইশাক, লিভার, কলিজা, এই জাতীয় খাবারে ইউরিক অ্যাসিড বেশি থাকে, সেই খাবারগুলোকে একটু এভয়েড করা। এছাড়া শরীরে ওজন নিয়ন্ত্রণে রাখাটা খুব জরুরি। শরীরের ওজন কিন্তু আমাদের একটা ব্লাড ফ্যাক্টর। কারণ শরীরের ওজনটা পুরাপুরি আমাদের হাঁটুর
হাঁটুতে যেমন 60% ওয়েট ক্যারি করে, বাকি ওয়েটটা কিন্তু আমাদের অ্যাঙ্কেল জয়েন্টের উপর পড়ে। তো একজন যদি তার মাত্রা অতিরিক্ত ওজন বহন করে, তখন একটা সময় যে পায়ের যে মাংসপেশি বা লিগামেন্ট রয়েছে, সেই মাংসপেশি লিগামেন্টের উপর চাপ পড়ে এবং সেক্ষেত্রেও কিন্তু আমাদের পায়ের গোড়ালিতে বা পায়ের পাতায় ব্যথা হতে পারে। সেক্ষেত্রে ওজন নিয়ন্ত্রণে রাখাটা কিন্তু আরেকটা জরুরি বিষয়। সামগ্রিকভাবে এই কয়েকটা জিনিস যদি আমরা মেনে চলতে পারি, তাহলে অনেকাংশেই এই যে গোড়ালির ব্যথা বা পায়ের পাতার ব্যথা থেকে আমরা নিজেদেরকে প্রতিরোধ করতে পারবো। অনেক, অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনি চমৎকারভাবে আমাদের দর্শকদেরকে গুছিয়ে পরামর্শগুলো দিচ্ছিলেন স্যার। আমরাও অনেক উপকৃত হব আশা করছি। স্যার, আমাদের সাথেও অনেক দর্শকরা সংযুক্ত হয়েছেন, কিন্তু প্রশ্নগুলো নেবার আগে সময় হলো আমাদের আরো একটি বিরতি নেবার। জি, নিশ্চয়ই। দর্শক, ঢাকা সিটি ফিজিওথেরাপি হসপিটালের সৌজন্যে এনটিভির পর্দায় স্বাস্থ্য কথা আয়োজনটিতে সময় হলো আরো একটি বিরতি নেবার। কোথাও যাবেন না, এনটিভির সাথেই থাকুন। ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, আধুনিক চিকিৎসা সেবার নিশ্চয়তা। ডাক্তার এম ইয়াসিন আলী স্যারের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হয়। অপারেশনবিহীন হাঁটু, কোমর, প্যারালাইসিস ও পঙ্গু রোগের আধুনিক চিকিৎসা সেবার নিশ্চয়তা। ঠিকানা ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, হাউস নাম্বার 12/1, রোড নাম্বার 4/A, ধানমন্ডি, ঢাকা 1205। বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি ঢাকা সিটি ফিজিওথেরাপি হসপিটালের সৌজন্যে এনটিভির পর্দায় স্বাস্থ্য কথা আয়োজনটিতে। আজ কথা হচ্ছে পায়ের গোড়ালি ব্যথার কারণ ও করণীয় এই বিষয়টি নিয়ে। আমাদের সাথে সংযুক্ত আছেন ডক্টর এম ইয়াসিন আলী স্যার। স্যার, যেমনটি বলছিলাম যে আমাদের সাথে অনেক দর্শকরা সংযুক্ত হয়েছেন ইতিমধ্যে, তাদের অনেক প্রশ্ন রয়েছে, আমি প্রশ্নগুলোতে চলে যাচ্ছি। আমাদেরকে এমডি রাসেল তিনি আবারও প্রশ্ন করেছেন। তিনি লিখেছেন যে ডাক্তার বলেছে যে তার মেরুদণ্ড ক্ষয় হয়ে গেছে, এবং সেই সাথে তিনি উল্লেখ করেছেন তিনি প্রবাসে আছেন এবং তিনি বিভিন্ন থেরাপি নিয়েছেন। তিনি অনেক ধরনের চিকিৎসা পদ্ধতিতেই গেছেন, কিন্তু ব্যথা থেকে তিনি মুক্ত পাচ্ছেন না। সেক্ষেত্রে কলকাতা থেকে তিনি চিকিৎসা নিতে পারবেন কিনা এই বিষয়টিও জানতে চাচ্ছেন এবং আপনার কাছে পরামর্শ চাইছেন। স্যার, পরামর্শ যদি দিতেন। হ্যাঁ, ধন্যবাদ দর্শক আপনাকে। আসলে আপনার এই ব্যথার যে কারণটা, সেই কারণটা আসলে আমার মনে হয় প্রপারলি এখনো ডায়াগনোসিস হয়নি, যে কারণে আপনি দীর্ঘদিন ধরে ট্রিটমেন্ট নিলেও এটা থেকে সুফল পাচ্ছেন না। আমার মনে হয় যে আপনি একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন, যিনি আপনাকে প্রথমত রোগটাকে ডায়াগনোসিস করতে হেল্প করবে এবং যে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা আপনি ইতিমধ্যে করেছেন সেগুলোর সাথে নিয়ে তার সাথে দেখা করবেন এবং যদি উনি মনে করেন যে আরো কিছু পরীক্ষা-নিরীক্ষা আপনার করা দরকার, সেটা করবে। তো আসলে এই একটা জিনিসই আমরা দেখতে পাই যে বিশেষ করে ডিস্ক প্রোল্যাপস বা ডিস্ক হার্নিয়েশন জনিত সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে রোগীদেরকে কয়েকদিন বিশ্রামে থেকে ফিজিওথেরাপি নিতে হয়। অনেক সময় অনেকে হয় ওষুধ খাচ্ছে, ফিজিওথেরাপি নিচ্ছে, আবার রিক্সায় চড়ছে, গাড়িতে চড়ছে, জার্কিং হচ্ছে, ঝাঁকি লাগছে, সমস্যাটা আবার পূর্বের জায়গায় ফিরে যাচ্ছে। সেক্ষেত্রে অনেক ফিজিওথেরাপি নেওয়ার পরেও উপকার পাওয়া যায় না। তো এক্ষেত্রে আমরা বলি যে কয়েকদিন আপনাকে হসপিটালে ভর্তি থেকে ফিজিওথেরাপির মাধ্যমে জিনিসটাকে সমাধান করা সম্ভব হতে পারে। তো আমি আসলে আপনাকে বলব যে আপনি নিকটস্থ একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নেন। কাগজপত্র দেখে আপনার অ্যাসেসমেন্ট করে রোগটাকে প্রপারলি ধন্যবাদ জানাচ্ছি স্যার আপনাকে। আমি পরবর্তী দর্শকের প্রশ্নে চলে যাব। সাজ্জাদ হোসেন আমাদেরকে পরবর্তী প্রশ্ন করেছেন। তার বয়স 28 বছর। বর্তমান সময়ে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে তার পায়ের গোড়ালি ব্যথা করে। সেক্ষেত্রে করণীয় কি? হ্যাঁ, ধন্যবাদ দর্শক আপনাকে। এই বয়সে সাধারণত গোড়ালির ব্যথা যেগুলি কারণে আমরা পেয়ে থাকি, অনেক সময় প্ল্যান্টার ফ্যাসিলিটিস যেটা আমরা আলোচনা করেছি, ক্যালকেনিয়াল স্পারও হতে পারে। আবার আপনার ওজন কেমন সেই বিষয়গুলো জানা দরকার। এর সাথে সাথে অনেকে আছে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করেন, সেই ক্ষেত্রেও পায়ের গোড়ালিতে ওভার স্ট্রেস জনিত কারণে এই সমস্যা হতে পারে। পায়ের তলায় যে পায়ের একটা বক্রতা থাকে, যেটাকে আমরা আর্চ বলি, সেটা যদি কারো ফ্ল্যাট হয়ে থাকে বা ফ্ল্যাট ফিট হতে, সেক্ষেত্রেও এই ধরনের ব্যথা হতে পারে। কিংবা আপনার কোনো ট্রমাটিক হিস্ট্রি আছে কিনা, আসলে অনেকগুলো বিষয় নির্ণয় করে আমরা রোগগুলোকে নিয়ন্ত্রণ চিকিৎসার আওতায় নিয়ে আসি। অতএব আপনি আপনার নিকটস্থ একজন চিকিৎসকের শরণাপন্ন হন, যিনি আপনার রোগগুলো ডায়াগনোসিস করার জন্য আপনার অ্যাসেসমেন্ট করবে, আপনার প্রয়োজনীয় হিস্ট্রিগুলো নিয়ে একটা সঠিক সমাধান বা গাইডলাইন আপনাকে দিবেন।
ধন্যবাদ জানাচ্ছি স্যার দর্শকদেরকে পরামর্শ দেবার জন্য। স্যার আমরা চলে আসতে চাই আমাদের আজকের যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম যে পায়ের গোড়ালি ব্যথার কারণ এবং আপনি চিকিৎসা সম্পর্কিত আমাদেরকে তথ্য জানাচ্ছিলেন। যারা চিকিৎসা নিতে আসছেন তাদেরকে আসলে চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে কি বিষয়গুলো আপনারা লক্ষ্য করে থাকেন? এবং দীর্ঘমেয়াদী ব্যথার ক্ষেত্রে চিকিৎসার ধরন ভিন্ন হতে পারে কিনা? জি, জি, অবশ্যই। আসলে ট্রিটমেন্ট গুলা সবসময় আমরা বলি যে রোগের উপরে ট্রিটমেন্টটা নির্ভর করে। তো যারা দীর্ঘমেয়াদী সমস্যায় ভোগেন তাদের মধ্যে আমরা বেশিরভাগই পাই যে বিভিন্ন রকম আর্থ্রাইটিস যেমন আ রিউমাটয়েড আর্থ্রাইটিস বা অস্টিও আর্থ্রাইটিস এইসব জনিত কারণে তারা দীর্ঘমেয়াদী এই ধরনের সমস্যায় ভুগে থাকেন। এছাড়া দেখা যায় যে ক্যালকেনিয়াল স্পার যেটা যে হাড়ের পাখির ঠোঁটের মতো হাড় বৃদ্ধি পায় সেটা নিয়েও অনেকে দীর্ঘমেয়াদী ভুগে থাকেন। কারণ এটা যদি খুব বেশি বড় পরিমাণে বেড়ে থাকে, বড় হলে এটাকে তো সাধারণত এটার জন্য অপারেশন করা হয় না। এটা মেইনটেন্যান্স করতে হয় ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপি, এক্সারসাইজ এবং কিছু শুতে আমরা কারেকশন করতে বলি। শুর নিচে এক ধরনের নরম সোল ইউজ করতে বলা হয়। কারো ক্ষেত্রে হিল কুশন ব্যবহার করতে বলা হয়। তো এই জিনিসটাকে কন্টিনিউ করতে হয়। এছাড়া দেখা যায় যে ইউরিক অ্যাসিড যদি অনেকের বেশি থাকে সেক্ষেত্রে আমরা ইতিমধ্যে বলেছি যে ইউরিক অ্যাসিড জনিত খাবার-দাবারগুলোকে এভয়েড করতে বলা, ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে আনার জন্য কিছু ওষুধের প্রয়োজন হয়। আর কারো ক্ষেত্রে অনেক সময় কিছু ইনজেকশনেরও প্রয়োজন পড়তে পারে। কিছু কর্টিকোস্টেরয়েড ইনজেকশন অনেক সময় যদি ব্যথার ওষুধ, ফিজিওথেরাপি উভয় নেওয়ার পরেও সমস্যাটা যাচ্ছে না সেক্ষেত্রে ইনজেকশনের প্রয়োজন পড়তে পারে। এবং খুব সিভিয়ার যদি হয় কারো ক্ষেত্রে অনেক সময় সার্জারির প্রয়োজন পড়তে পারে। এছাড়া অনেক সময় দেখা যায় যে অ্যাঙ্কেল স্প্রেইন হয়। অনেকে গোড়ালির যে অংশটা আমাদের সারা শরীরের ওজন বহন করে। অনেক সময় আমরা হাঁটাচলার ক্ষেত্রে অনেক সময় উঁচু-নিচুতে পা পড়ে, অনেক সময় স্পোর্টস ইনজুরি রিলেটেড কিছু সমস্যাতেও পায়ের গোড়ালিটা মচকে যায় যেটাকে আমরা মেডিকেল ভাষায় স্প্রেইন বলি বা স্ট্রেইন বলি। এইসব কারণে অনেক সময় গোড়ালিতে ব্যথা হতে পারে। সেক্ষেত্রে ওই সমস্যা অনুযায়ী অনেক সময় রেস্টে থাকার প্রয়োজন পড়ে। পাটাকে অনেক সময় কিছুদিনের জন্য প্লাস্টার বা ব্যান্ডেজ করে রাখতে হয় এবং সেইটা পরবর্তীতে অনেক সময় পায়ের যে নরমাল অ্যাঙ্কেল জয়েন্টের মুভমেন্টটা ফিরিয়ে নিয়ে আসার জন্য প্লাস্টার পরবর্তী ফিজিওথেরাপি বা কিছু এক্সারসাইজের প্রয়োজন পড়তে পারে। এরকম ভাবে ক্ষেত্র বিশেষে রোগ ভেদে চিকিৎসা পদ্ধতি বা চিকিৎসা বিভিন্ন রকমের হয়ে থাকে। ধন্যবাদ জানাচ্ছি স্যার আপনাকে। স্যার আমরা জানি যে ঢাকা সিটি ফিজিওথেরাপি হসপিটাল বরাবরের মতোই এই ধরনের রোগীগুলোকে নানাভাবে সাহায্য করে আসছে এবং সফলভাবে চিকিৎসা দিয়ে আসছে। সেক্ষেত্রে যারা ঢাকা সিটি ফিজিওথেরাপি হসপিটালে চিকিৎসা নিতে চাচ্ছেন, তাদের ক্ষেত্রে স্যার কি পরামর্শ থাকবে? ধন্যবাদ। আসলে অবশ্যই আমরা এই ২০০৮ সাল থেকে এই প্রতিষ্ঠানটা পরিচালনা করে আসছি এবং দীর্ঘ ১৬ বছর এই ধরনের সমস্যায় বিভিন্ন রোগীরা আমাদের কাছে সেবা নিয়েছেন এবং অনেকে দীর্ঘমেয়াদী ভালো আছেন। যারা এখন এই ধরনের সমস্যায় ভুগছেন তারা যদি চান এবং তাদের জন্য কনভেনিয়েন্ট হয় তাহলে এই প্রতিষ্ঠানে আসতে পারেন। ধন্যবাদ জানাচ্ছি স্যার। সবশেষে জানতে চাই যে প্রতিকারের জন্য আসলে কি করণীয় প্রয়োজন? যে সকল রোগীরা এই ধরনের পায়ের গোড়ালি জনিত সমস্যায় ভুগছেন? হ্যাঁ, ধন্যবাদ। আসলে সবার আগে যেটা করতে হবে আমাদের শরীরের ওজনটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। প্রতিদিন না হলেও অন্তত সপ্তাহে ৫ দিন ০.৫ ঘন্টা ৪০ মিনিট ঘাম ঝরিয়ে হাঁটা, ফিজিক্যালি অ্যাক্টিভ থাকা। এটা আমাদের পায়ের মাংসপেশি, লিগামেন্ট এগুলার শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে, পায়ের ব্লাড সার্কুলেশন বাড়ে। এছাড়া যে জিনিসগুলোর কারণে গোড়ালি ব্যথা হতে পারে সেই কারণগুলোকে এভয়েড করা। আমরা বলি হাঁটা চলার সময় একটু সাবধানে চলা, পায়ের টুইস্টিং যেন না হয়, মুভমেন্টটা যেন অনেক সময় আনওয়ান্টেড হয়ে যায়। সেক্ষেত্রে এই ধরনের যেহেতু ব্যথা হয়। এছাড়া যারা দেখা যায় যে বিভিন্ন রকম আর্থ্রাইটিস এ ভুগছেন তাদের এই যথাযথ চিকিৎসা নেওয়া যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস এ যারা ভুগছেন তাদের চিকিৎসাটা কন্টিনিউ করা। অনেক সময় আমরা দেখা যায় যে একটু নিয়ন্ত্রণে আসলো আবার ট্রিটমেন্টটা আমরা অফ করে দিই। পরবর্তীতে সমস্যাটা আবার বেড়ে যায়। আর যাদের গাউট আছে সেইটাও নিয়ন্ত্রণে নিয়ে আসা, তার জন্য চিকিৎসা নেওয়া। আর যাদের রিউমাটয়েড আর্থ্রাইটিস বা গাউট নেই কিন্তু ব্যথা হচ্ছে সেক্ষেত্রে আমরা বলি যে ক্যালকেনিয়াল স্পার আছে কিনা বা প্লান্টার ফাসাইটিস আছে কিনা এটা নিকটস্থ চিকিৎসকের কাছে যাওয়া। প্রাথমিক পর্যায়ে যদি আমরা চিকিৎসকের কাছে যাই তাহলে রোগীর ভোগান্তিও যেমন কমে, চিকিৎসকের জন্য কাজটা সহজ হয় এই রোগ থেকে পরিত্রাণ পাওয়ার ক্ষেত্রে। তো আমরা এইজন্য বলব যে রোগকে আমরা অবহেলা না করে যেকোনো উপসর্গ দেখা দিলেই যদি ২ থেকে ৩ দিনের মধ্যে সমস্যাটার সমাধান না হয় অবশ্যই একজন নিকটস্থ চিকিৎসকের কাছে যাওয়া। ডক্টর এম ইয়াসিন আলী স্যার আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কাছে চমৎকার কিছু পরামর্শ আমরা পেয়েছি আজ এবং আমাদের দর্শকদেরকে সেই পরামর্শগুলো দিতে পেরেছি। আশা করছি আজকের বিষয়টিতে তারা অবশ্যই উপকৃত হবেন। অনেক কৃতজ্ঞতা স্যার আমাদের সাথে সংযুক্ত হবার জন্য।
আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, ঢাকা সিটি ফিজিওথেরাপি হসপিটালের সৌজন্যে এনটিভির পর্দায় এতক্ষণ আপনারা দেখছিলেন স্বাস্থ্য কথা আয়োজনটি। কথা হচ্ছিল আজ পায়ের গোড়ালি ব্যথার কারণ এবং করণীয় সম্পর্কিত বিষয়গুলো নিয়ে। আমাদেরকে পরামর্শ দিচ্ছিলেন ডক্টর এম ইয়াসিন আলী স্যার, যিনি চেয়ারম্যান অফ ঢাকা সিটি ফিজিওথেরাপি হসপিটাল। আশা করছি স্যারের পরামর্শগুলোতে আপনারা উপকৃত হবেন এবং কি ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন এবং বিশেষ করে প্রিভেনশনের জন্য কি কি করণীয় প্রয়োজন সেই বিষয়গুলোতে আপনাদের সচেতনতা বৃদ্ধি হবে। আমাদের এনটিভির এই আয়োজনটি নিয়মিত হয়ে থাকে। আশা করছি পরবর্তী সপ্তাহে হাজির হয়ে যাব নতুন একটি বিষয় নিয়ে আপনাদেরকে পরামর্শ দেওয়ার জন্য। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ সবাইকে।